আজকের ভিডিওতে সম্পূর্ণ একটি নতুন বিষয় নিয়ে আলোচনা করব। আজকের টপিক ইংলিশ ল্যাঙ্গুয়েজ শেখার ক্ষেত্রে বা ইংরাজি ভাষা শেখার ক্ষেত্রে যে ওয়ার্ড স্টক প্রয়োজন হয় সেই ওয়ার্ড স্টক বাড়ানো এবং ওয়ার্ড স্টক সম্পর্কে জানা, এই কৌশল সম্পর্কিত ভিডিও। আজকের যে পদ্ধতিগুলো বলবো সেগুলো সম্পূর্ণ আমার নিজের ব্যবহার করা পদ্ধতি এবং সেই পদ্ধতিগুলো সবার ভালো না লাগতেও পারে বা সবার ক্ষেত্রে সমানভাবে ফল না দিতেও পারে। তো আমি কিন্তু এই পদ্ধতিগুলো ব্যবহার করে চমকপ্রদ ফল পেয়েছি। সেই কারণে আমি আজকে এই পদ্ধতিগুলো তোমাদের সাথে শেয়ার করতে চাইছি, যাতে তোমরা এইগুলো ব্যবহার করে এর কিছু সুফল পেতে পারো। তো চলো আর দেরি না করে ভিডিওটি শুরু করা যাক। প্রথমেই বলি যে ইংরাজি শব্দ শেখা অনেকের কাছে বেশ ইন্টারেস্টিং ব্যাপার। অনেকেই বলে যে ইংরাজি শব্দ শেখাটা বেশ মজার এবং বেশ ভালো লাগে, কিন্তু বেশিরভাগই কিন্তু ইংরাজি নতুন ওয়ার্ড শেখা বা কোনো একটি নতুন ভাষার নতুন ওয়ার্ড শেখা বা সেটা মনে রাখা, এটা কিন্তু বেশ কঠিন কাজ বলে মনে করে বা কঠিন কাজ মনে হয়। আমি ছিলাম এই দ্বিতীয় দলের মানুষ। সেই কারণে আমি অনেক ধরনের পদ্ধতি ট্রাই করার পরে শেষে 3টি পদ্ধতি এমন বেছে নিয়েছিলাম যে 3টি পদ্ধতিতে আমার ইংলিশ ওয়ার্ড শেখা এবং মনে রাখার বেশ সুবিধা হতো। তো সেই 3টি পদ্ধতি তোমাদের বলবো। প্রথমটি হলো ইংলিশ খবর কাগজ পড়া বা ইংলিশ নিউজ পেপার পড়া। এটি ইংরেজি শব্দ শেখার ক্ষেত্রে একটি বেশ কমন বিষয়। সবাই বলে যে নতুন ইংরেজি শব্দ শিখতে গেলে ইংলিশ খবর কাগজ পড়াটা খুবই জরুরি। আমিও আমার সিনিয়র দাদা দিদি বা গুরুজনদের কাছ থেকে শুনে ইংলিশ খবর কাগজ পড়া শুরু করি, কিন্তু কোনো রকম গাইডেন্স না থাকার কারণে কয়েকদিনের মধ্যেই খবর কাগজ পড়ার এন্তু হারিয়ে ফেলতে থাকি। কারণ ইংলিশ খবর পড়তে গিয়ে প্রথমেই হোঁচট খেতাম। প্রথম লাইনেই 3-4টে নতুন শব্দ, কঠিন শব্দ যেগুলোর মানে জানি না। এইভাবে বারবার হোঁচট খেতে খেতে আমার ইংলিশ খবর কাগজ পড়া বা ইংলিশ খবরটা পড়া বা সেই খবরটা পড়ার প্রতি এন্তু চলে যেত। সেই কারণে কিছুদিন পরেই আমার যখন এন্তু হারিয়ে যেতে বসলো, তখন আমি ভেবে একটি পদ্ধতি বার করলাম। সেটি হচ্ছে সমস্ত খবর পড়া বাদ দিয়ে বা প্রথম পেজ থেকেই খবর পড়া বাদ দিয়ে আমার যেটি খুব ইন্টারেস্টিং মনে হয়, যে খবরটি, যেমন আমার খেলার খবর খুব ইন্টারেস্টিং লাগতো, তো আমি সেক্ষেত্রে খেলার একটি খবর দিয়ে শুরু করলাম। তোমাদের যেটি পছন্দ, কারোর গান পছন্দ হতে পারে, কারোর রাজনীতি পছন্দ হতে পারে, কারোর এন্টারটেনমেন্ট পছন্দ হতে পারে, যার যেটা পছন্দ সেই খবর দিয়ে শুরু করতে পারো। খবর কাগজে বিভিন্ন ধরনের সেকশন থাকে, রাজনীতি সেকশন, খেলার সেকশন, এন্টারটেনমেন্টের সেকশন। তো তোমাদের যে সেকশন পছন্দ সেই সেকশনের যে কোনো একটি খবর প্রথমে পড়া শুরু করতে পারো। এই ক্ষেত্রে দুটি সুবিধা হবে। একটা হচ্ছে, যেহেতু টপিকটির প্রতি তোমার ইন্টারেস্ট আছে সেহেতু খবর পড়ার প্রতি এন্তু নষ্ট হবে না, এবং দ্বিতীয় কথা, টপিকটির প্রতি ইন্টারেস্ট থাকার কারণে সেই টপিক সম্পর্কিত শব্দ খুব তাড়াতাড়ি তোমার মনে থাকবে। এই খবর কাগজ পড়ার দ্বিতীয় স্টেপ হলো যে প্রথমে আমি যেটা করতাম, প্রথমে খবরটি বেছে নিয়ে পড়তে শুরু করতাম। তারপর সেই খবরের যে ওয়ার্ডগুলো নতুন মনে হতো বা নতুন লাগতো সেইগুলোর তলায় আমি দাগ দিয়ে রাখতাম এবং সঙ্গে সঙ্গে ডিকশনারি দেখে সেই ওয়ার্ডের মানেগুলো জেনে নিতাম, কিন্তু তখন কোথাও লিখে রাখতাম না। এইভাবে আমি সেট করেছিলাম যে প্রতিদিন 15টি করে ওয়ার্ড শিখবো প্রথমে। সেই নিয়ম অনুসারে আমি খবরটি পড়তে পড়তে যেখানে আমার 15টি নতুন ওয়ার্ড হয়ে যেত আর খবরটি পড়তাম না, সেখানেই পড়া বাদ দিতাম। এবার এই 15খানা ওয়ার্ডের যে ওয়ার্ডগুলোর তলায় দাগ দিলাম, অর্থাৎ নতুন ওয়ার্ড, সেইগুলো সারাদিন ধরে মনে রাখার চেষ্টা করতাম, মনে করার চেষ্টা করতাম। আর কোনো খবর সেদিন পড়তাম না। এবার সারাদিন এইরকম চলার পরে রাত্রে যখন শুতে যেতাম, সেই সময় বিছানায় ওই খবর কাগজ এবং একটি নোটবুক, পেন, পেন্সিল রাখতাম। তখন খবর কাগজটি বার করে এই নোট বইয়ে সেই যে 15টি নতুন ওয়ার্ড পেয়েছিলাম তলায় দাগ দেওয়া আছে সেই ওয়ার্ডগুলো পেন দিয়ে লিখে নিতাম। তারপর তার পাশে বাংলা অর্থগুলো পেন্সিল দিয়ে লিখে রাখতাম এবং তারপর ডিকশনারি খুলে দেখতাম যে কটি ওয়ার্ড ঠিক লিখলাম। যে ওয়ার্ডগুলো ভুল হতো সেগুলো আবার কারেকশন করে, যেহেতু পেন্সিল দিয়ে লিখেছি সেহেতু সহজেই রবার দিয়ে মুছে কারেকশন করে আবার লিখতাম। এরপর যখন সবগুলো লেখা হয়ে যেত তখন পাশে স্কোর লিখে রাখতাম। যেমন কোনোবার 15টার মধ্যে ধরো যদি আমার 10টা ঠিক হয়ে থাকে তাহলে আমি 10/15, বা 8টা ঠিক হয়ে থাকে তাহলে 8/15, এইভাবে লিখে রাখতাম। তাহলে আমার বুঝতে সুবিধা হতে পারে যে আমি কটা ওয়ার্ড মুখস্থ রাখতে পেরেছিলাম। সব থেকে মজার বিষয় হলো যে এইরকম 15টি শব্দ মুখস্থ করব দিনে, এই নিয়মটা শুরু করার পরে
প্রথম দেখতাম যে আমার প্রথম 5টা বা 10টা লাইন পড়ার পরেই 15টা ওয়ার্ড হয়ে যেত, সেক্ষেত্রে আমার পুরো খবরটি পড়া হতো না। ধীরে ধীরে যখন আমি 15 দিন 20 দিন যাওয়ার পরে আস্তে আস্তে খবরের হাফ অংশ বা 75% অংশ পড়তে পারতাম, কারণ তখন আমার 15টি শব্দ হতে প্রায় 75% খবর পড়া হয়ে যেত। এইভাবে চলতে চলতে মাস দেড়েক বা মাস দুয়েক পরে তখন আমি একটি সম্পূর্ণ খবর পড়া শুরু করলাম, কারণ হচ্ছে তখন একটি সম্পূর্ণ খবরে আমার 15টি শব্দ হতো। এইবার এই শব্দগুলো মুখস্থ করার কৌশল হচ্ছে, শব্দগুলো প্রতিদিন যে 15টি করে শব্দ হচ্ছে সেটা তো সারাদিন আওড়ানো হচ্ছে বা সারাদিন রিপিট করা হচ্ছে। দ্বিতীয় দিন যে 15টা শব্দ হচ্ছে সেই 15টার সঙ্গে আগের দিনের 15টা শব্দ কিন্তু আবার রিপিট করতে হবে। এইভাবে কন্টিনিউয়াস প্রসেস চলবে, অর্থাৎ তৃতীয় দিন সেই দিনের 15টা এবং আগের দুদিনের 30খানা শব্দ আবার রিপিট করা, এইভাবে চলতে থাকবে। এবং আস্তে আস্তে দেখবে তোমার, তখন দেখবে যে 2টো বা 3টে বা 4টে খবর পড়তে হচ্ছে 15টি শব্দ কালেক্ট করার জন্য। এভাবে ধীরে ধীরে যেদিন দেখবে যে 15টি শব্দ কালেক্ট করতে তোমার 10টা বা 12টা খবর পড়তে হচ্ছে, তখন ভাববে যে অনেক স্টক জমেছে, তোমার নতুন ওয়ার্ডের স্টক জমেছে। তোমরা এই পদ্ধতি অবলম্বন করতে পারো, আশা করি ফল পাবে। এবার আসি দ্বিতীয় পদ্ধতিতে। দ্বিতীয় যে পদ্ধতিটি বলবো সেটা অনেকের হাসির বিষয় হতে পারে, কিন্তু এটা আমার ক্ষেত্রে খুব সুফল দিয়েছিল। সেটা হচ্ছে বাচ্চাদের কার্টুন ফিল্ম দেখা। হ্যাঁ, বাচ্চাদের কার্টুন ফিল্ম শুনলে অনেকের হাসি পেতে পারে, কিন্তু বিষয়টি কিন্তু আমার ক্ষেত্রে খুব উপযোগী হয়েছিল। কারণ বাচ্চাদের জন্য যে কার্টুন ফিল্মগুলো তৈরি হয় সেগুলোর ভাষা কিন্তু একটু সহজ সরল হয়, কারণ যেহেতু বাচ্চাদের জন্য তৈরি হচ্ছে সেহেতু বাচ্চাদের বোধগম্য হওয়ার মতো ভাষা তৈরি হয়। এছাড়া কার্টুন ফিল্ম ভিডিও হওয়ার কারণে আমরা সামনে দেখতে পাচ্ছি বিষয়টা, তো কোনো ইংরেজি শব্দর মানে যদি আমরা বুঝতে নাও পারি, দেখা গেল সামনে সেই অবজেক্টটার দিকে দেখিয়ে ইংলিশটা বলছে বা সেই অবজেক্টটা ভিডিওতে দেখা যাচ্ছে, সেক্ষেত্রে আমরা অনেক সময় ইংরেজি শব্দগুলো গেস করতে পারি। বা যদি কোনো শব্দ মনে হয় যে এটি আমার অজানা, সেটি আমরা সেখানে পজ করে শব্দটি লিখে নিয়ে ডিকশনারি থেকে খুঁজে সেটার মানে লিখে রাখতে পারি। আমিও তাই করতাম। বাচ্চাদের কার্টুন দেখতে ভালোই লাগে এবং সেক্ষেত্রে আমরা সেই নতুন শব্দগুলোও শিখে নিতে পারি সেখান থেকে। তো এটি আমার দ্বিতীয় পদ্ধতি। এই পদ্ধতিতেও আমি ইংলিশ ওয়ার্ড নতুন শিখতাম এবং সেগুলো আমার অনেক দিন ধরে মনে থাকে। তৃতীয় পদ্ধতি হচ্ছে ইংলিশ নভেল পড়া বা ইংলিশ গল্পের বই পড়া। বই পড়ার অভ্যাস তৈরি করাটা খুব জরুরি। তোমাদের টপিক অফ ইন্টারেস্ট আলাদা আলাদা হতে পারে, সেই টপিকের বই সংগ্রহ করে তোমরা পড়তে পারো। তবে আমি একটি লেখকের নাম বলবো যার বইয়ের ল্যাঙ্গুয়েজটা খুব সহজ, যারা বাংলার ছাত্র, যারা বাংলা মিডিয়ামের ছাত্র, তাদের ক্ষেত্রে বোধগম্য হওয়া খুব সহজ। তিনি হলেন চেতন ভগত। তোমরা সবাই জানো হয়তো। এই চেতন ভগতের লেখা যেসব বইগুলো আছে সেই বইয়ের ভাষাগুলো খুব সহজ, তোমরা পড়তেই পারো। কারণ এই কারণে এই বইটি পড়তে বলছি, যে কোনো একটি বই পড়তে গিয়ে যদি অনেকবার ডিকশনারি দেখতে হয়, সেক্ষেত্রে বই পড়া বা গল্প পড়ার এন্থু নষ্ট হয়ে যায়। চেতন ভগতের যে বইগুলো আছে সেগুলো পড়লে হয়তো তোমরা অনেক নতুন ওয়ার্ড বুঝতে পারবে না, তোমরা গেস করতে পারবে যে এই মানে এই শব্দের মানেটা এরকম হতে পারে, এবং সেক্ষেত্রেও তোমরা নতুন ওয়ার্ড অনেক শিখে যাবে, কারণ একই ওয়ার্ড বারবার রিপিট হয় অনেক ক্ষেত্রে, এবং সেক্ষেত্রে তোমরা সেই ওয়ার্ডের মানেটা প্রথমবার বুঝতে না পারলে দ্বিতীয়বার, দ্বিতীয়বার না বুঝতে পারলে তৃতীয়বার, যে পরিস্থিতিতে ইউজ হচ্ছে সেই পরিস্থিতির বিচারে মানেটা বুঝতেই পেরে যাবে। সেক্ষেত্রে এই নতুন গল্প পড়া বা নভেল পড়া তোমাদের কিন্তু নতুন ওয়ার্ড শেখার ক্ষেত্রে অনেকটা সাহায্য করবে। এইভাবে আমি নতুন ওয়ার্ড শিখতাম। আর শেষে একটা কথা বলি, আমার স্কুলে একজন টিচার বলতেন যে একটি ওয়ার্ড 200 বারের বেশি নিজে মনে মনে রিপিট করলে সেটি মনে থাকতে বাধ্য। এটা একটা বিষয় যে তুমি যে বিষয়টাকে বারবার রিপিট করছো, তোমার ব্রেনও সেটা ধরে নিচ্ছে যে এটা নিশ্চয়ই কোনো গুরুত্বপূর্ণ বিষয়, না হলে বারবার এই জিনিসটাকে রিপিট করার কি অর্থ। সেক্ষেত্রে আমি বলবো যে নতুন কোনো ওয়ার্ড শিখলে সেটাকে বারবার রিপিট করা এবং চেষ্টা করবে যে সেই ওয়ার্ডগুলোকে কোনো না কোনো ক্ষেত্রে ইউজ করা। যেমন নতুন এসে লেখা, বা যদি কারো ডায়েরি লেখার অভ্যাস থাকে সেক্ষেত্রে, বা নতুন কোনো গল্প লেখার ক্ষেত্রে, বা নিজের স্কুলের কোনো রাইটিং বা কোনো ক্রিয়েটিভ কোনো জিনিসপত্র লেখার ক্ষেত্রে যে নতুন ওয়ার্ডগুলো শিখবে সেই নতুন ওয়ার্ডগুলো বারবার ইউজ করার চেষ্টা করবে। সেক্ষেত্রে কি হবে, এই ওয়ার্ডগুলো তোমার
বারবার ব্যবহারের কারণে মনে থেকে যাবে। তো আজকে ভিডিও এই পর্যন্ত। ভালো লাগলে অবশ্যই ভিডিওটি লাইক, শেয়ার এবং কমেন্ট করবে। আর যারা আমার চ্যানেল নতুন, এই রকম ইংলিশ সম্পর্কিত টিপস, ট্রিক্স এবং রুলস সম্পর্কে জানতে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে। ভালো থেকো সবাই, ধন্যবাদ।